জেসমিন চরিত্রটাকে কতটুকু আমি পোর্ট্রে করতে পারবো এটা আমার ভয় ছিল। পুরো সিনেমাতে আমি গ্লিসারিন ইউজ করিনি, আমি চেষ্টা করেছি যে যতটা ন্যাচারালি ডেলিভার করা যায়। আমরা যদি আগে থেকে সেট করে ফেলি যে এই ফিল্মটা আমাদের ওয়ার্ক করবে, এরকম ভেবে যদি আমরা ভাবি যে আচ্ছা তাহলে আমি ওভাবে ভালো মতো অ্যাক্টিং করব, তাহলে আর ওই অ্যাক্টিংটা অ্যাক্টিং হয়ে যায়, তখন আর ওই ন্যাচুরালিটি, ওই নিজের যে নিজস্বতাটা ওটা থাকে না অভিনয়। আমি তারিন ভাইকে প্রথমে এটাই বলি যে আমি জানি না আমার ক্যারেক্টারটা আপনারা কতটুকু লিখবেন, কি করবেন না করবেন, আমি জাস্ট এটার সাথে থাকতে চাই। অনেকেই বলেছে আমাকে যে মনে হচ্ছে আমার জীবনের গল্প। আমার কোনো ইন্টারেস্টই ছিল না মিডিয়ার ব্যাপারে, আমি লয়ার হতে চেয়েছিলাম। Hi Sadia, welcome to the other side. হাই আপু। Thank you so much তোমার টাইমের জন্য। আচ্ছা, সো রিসেন্ট লেটস জাস্ট জাম্প ইনটু উৎসব ফার্স্ট, কারণ এটা তোমার এখন কারেন্ট রিলিজ, এটা এখনো থিয়েটারে চলছে। আর তোমার অ্যাক্টিং ওখানে রিমার্কেবল ছিল, আর এত ন্যাচারাল, এত ন্যাচারাল, আমার মনে হচ্ছিল যে আমি অ্যাকচুয়ালি ওই মানুষটাকেই ওখানে দেখছিলাম যে ফুল সেট আপে। তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? অল ওভার এক্সপিরিয়েন্স ভালো ছিল। আবার যেহেতু আপনি দেখেছেন ছবিটা, ওখানে আমার চরিত্র ছিল 90s এর একটা মেয়ে। সো সবকিছু মিলিয়ে মানে আমি তো আসলে 90s না, লেট 90s, 99 আমার জন্ম। সো মানে আমি আসলে ওভাবে কখনো দেখিনি যে 90s এর ওই সময়টা কেমন, বা ওখানকার ওই সময়তে মানে মেয়েরা কেমন ছিল। সো আমি জাস্ট আই গট আ স্ক্রিপ্ট, আর আমি আমার মতো করে একটা থাকে না, ইমাজিন করে নিয়েছি যে আচ্ছা মনে হয় জেসমিন আমার চরিত্রের নাম, তো জেসমিন মনে হয় এরকমই হবে বা এরকম, মানে আমি জাস্ট আমার মতো করে জাস্ট একটু এক্সট্রা সবকিছু অ্যাড করে নিয়েছি অ্যাক্টিং। আর যেটা সব থেকে বেশি হেল্প করে সেটা হচ্ছে আমার স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট এত বেশি স্ট্রং আর এত বেশি মানে আমার সাথে খুব কানেক্ট করতে পারছিলাম স্ক্রিপ্টটা, যে না অনেক বেশি বোল্ড ছিল। তো সবকিছু মিলিয়ে এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। অ্যান্ড শুটিং এর সবাই এনভায়রনমেন্ট সবকিছু খুবই ভালো ছিল আর কি। রাজশাহীতে শুট করেছিলাম, সো রাজশাহীর মানুষও খুব ভালো। তো শুটিং করতে গিয়ে আমরা অনেক গরমে শুট করেছি। তো গরম মানে অনেক গরম লেগেছে, বাট থাকে না খুব কষ্ট লাগেনি যে উফ কেন করছি, অনেক কষ্ট মানে খুব হা হুতাশ করছি এরকমও না। কারণ দ্য এনভায়রনমেন্ট যারা দেখতে আসছে শুটিং, মানুষগুলো কেউ ডিস্টার্ব করেনি, উল্টা সবাই চুপচাপ ছিল পুরোটা টাইমে। অ্যান্ড আমাদের শর্ট শেষে তারা ছবি তুলতে এসছে এরকম আর কি। তো সবকিছু মিলিয়ে আমাদের পুরো প্রজেক্ট আসলে মানে এক্সপিরিয়েন্স তো ভালোই, তার উপরে যে এখন সবকিছু ভালো চলছে, হাউসফুল চলছে। হ্যাঁ, মাশাআল্লাহ, কারণ এটা কিন্তু হেভিলি 90s। হ্যাঁ, কারণ আমি বুঝছিলাম যে 90s এ সেট আপ হবে, বাট এত বিউটিফুলি আর এতটা, কারণ আমি পুরো রিলিভ করলাম আমার লাইফটা। তুমি যেরকম অনেক কিছু আমি চিন্তা করতে, হ্যাঁ তুমি যদি লেট 90s যদি হয়ে থাকো, একটু একটু টাচ বোধ হয় 90s এর, ওখানে ওখানে যেমন খুঁটি নাটি 90s এর সবকিছু। আর সবচেয়ে যেটা মানে স্ক্রিপ্টের বা ডাইরেক্টরের যেটা সবচেয়ে সুন্দর ছিল যে নট জাস্ট দ্য সেট আপ, ধরো ওই যে ভিডিও ক্যাসেটের দোকান, ওখানে যে পোস্টার্স গুলো, পোস্টার লাগানো থাকে সামনে, তারপরে ধরো একজন ইয়াং ছেলে ইউজুয়ালি ক্যাসেটের দোকানে থাকে, এন্ড দেন একটা মেয়ে যায়। আর আমরা কিন্তু শুনতাম তখন, বুঝছো যে হয় না যে তখন কিন্তু মানে ওই এরিয়ার সবচেয়ে স্মার্ট ছেলেগুলো যারা থাকে না, পড়াশোনা একটু ভালো, ওরাই একটা বিজনেস আইডিয়া নিয়ে এটাই ফার্স্ট বিজনেস করে। আর যেটা তোমাদের ছিল যে ওই যে ওর সাথে সম্পর্কটা যে হয় ওখানে, এরকম রিয়েল লাইফে আমি শুনে শুনে বড় হয়েছি, মানে দূরে দূরে প্রেম করতো ওরা। তো ওই 90s এ তো কেউ ডিরেক্ট এসে হাত ধরার সাহস পেত না বা বলারও সাহস পেত না। আমাদেরও কিন্তু এরকমই, যে আমার জেসমিন যেমন ও চাচ্ছিল যে ও মনে হয় ওকে আই লাভ ইউ বলবে বা ওকে পছন্দ করবে, ভালোবাসে বলবে, কিন্তু ও বলেনি, উল্টো ও বাসায় গিয়ে প্রস্তাব দিয়ে আসছে। তো এইটাই আর কি, এরকম ওই সময়টা এরকম মানে বিয়ে নিয়ে সবাই খুব সিরিয়াস ছিল। এই সবকিছুই বললাম যে এই সবকিছু তখন এভাবেই হতো। ইভেন দা ফিল, মানুষের চিন্তা ভাবনা, ওখানকার ক্যারেক্টার গুলোর চিন্তাধারা, সব কিছু একদম মনে হতো যেন তখনের সময়ের জিনিসটাই না আমাদেরকে দেখায় দেওয়া হলো সামনে। আর উৎসব যদি আসলে এই মুভিটা এখন না বের হতো, আমরা হয়তো 90s এর এরাতে ফিরেই যেতাম না। আমরা হয়তো আবার নতুন করে না দেখলে, আর দেখার পর আমি রিয়েলাইজ করছি হাউ মাচ আমি মানে ভুলতে চাই না ওই দিনগুলা। মানে সব 90s এর মানুষের জন্য কিন্তু এটা একটা পুরো একটা নস্টালজিয়া ইভেন। আর অনেক বছর পর আমি বলবো যে আমাদের তো এখন ইভেন বলিউড বা আমাদের দেশের মুভিতে এখন অতিরিক্ত ভায়োলেন্স চলছে। এমন অবস্থায় এরকম একটা মুভি আসা ইজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। যেরকম লাভ স্টোরি, ইটস মোর লাইক আ লাইফ স্টোরি। আমি এটা রিভিউ লিখি যে ইটস লাইক আ লাইফ স্টোরি, না কতগুলো লাইফ একসাথে যাচ্ছে, এন্ড দ্য পুরো জার্নিটা মানে সবার লাইফেরই গল্প এটা, সবাই কোথাও না কোথাও রিলেট নিজেকে করতে খুঁজে পারছে। পাবে। তোমার স্ক্রিপ্ট যখন পড়ো,
শুটিং এর আগে তখন কি এক্সপেক্ট করছিলে যে এটা এত বড় হিট হবে? বুঝছিলা হিট হবে? নো, এত বড়? আসলে এইটা মাথায় রেখেই কাজ করা মানে যায় না, বা কোনো আর্টিস্টেরই এটা এক্সপেক্ট করে শুটিং করাটা উচিত না, কারণ এটা ডিস্ট্র্যাক্ট করবে। লাইক থাকে না, আমরা যদি আগে থেকে সেট করে ফেলি যে আচ্ছা এই গল্পটা মানে বা এই স্ক্রিপ্টটা, এই ফিল্মটা আমাদের ওয়ার্ক করবে, হিট হবে, সুপার হিট হবে, মানে এরকম ভেবে যদি আমরা ভাবি যে আচ্ছা তাহলে আমি ওভাবে ভালো মতো অ্যাক্টিং করব, তাহলে আর ওই অ্যাক্টিংটা অ্যাক্টিং হয়ে যায়, তখন আর ওই ন্যাচুরালিটি, ওই নিজের যে নিজস্বতাটা ওটা থাকে না অভিনয়। সো আমার আমার জাস্ট স্ক্রিপ্ট পাওয়ার পর আমার মনে হচ্ছে ওকে এটা একটা ভালো গল্প হবে, একটা ভালো কাজ হবে, একটা ভালো ছবি হবে যেটার সাথে আমি থাকতে চাই। সো আমার কাছে যখন ফার্স্ট কল আসে তানিম ভাইয়ের থেকে, আমি তানিম ভাইকে প্রথমে এটাই বলি যে আমি জানি না আমার ক্যারেক্টারটা আপনারা কতটুকু লিখবেন, কি করবেন না করবেন, আমি জাস্ট এটার সাথে থাকতে চাই, কারণ এই ছবিতে এত বড় বড় আর্টিস্ট আছে আর গল্পটাও এত রিফ্রেশিং, এরকম গল্প তো এখন আর হয় না। সো আমি চাচ্ছিলাম একটু এক্সেপশনাল, একটু ইউনিক কিছুর মাধ্যমে আসলে আবার আমি ছবিতে আসি। তো ওই জায়গা থেকে আমার এই সাথে কাজ করা, কিন্তু এটা এক্সপেক্ট শুধু আমি না, আমার কোনো টিমের কেউই করেনি যেটা হিট হবে। আমাদের জাস্ট এক্সপেকটেশন ছিল আমরা কয়েকটা মানুষকে যেন দেখাতে পারি, মানে দর্শক, যে কয়জন দর্শক এসে হলে দেখবে তারা আসলে কেউ খারাপ বলবে না, তারা বলবে যে না, তারা একটা ভালো ছবি দেখে বের হয়েছে হল থেকে। এই কি বলে, এই কনফিডেন্ট আমরা ছিলাম। সো ওই জায়গা থেকে আমাদের এই ছবিটা করা, and তারপর তো আসলে এটা দর্শক নিয়ে নিয়েছে এই ছবিটা। এরকম মানে যে কনভিকশনের সাথে করা হয়, মানে আই মেন যে তোমার করার সময় হয়তো এটা বোঝার কথা না যে এই লেভেলে আমরা মানুষ একসেপ্ট করবে। অনেক সময় হয় না যে দ্য মোর পাবলিক যত একসেপ্ট করছে তত এটা আস্তে আস্তে আরো বড় হচ্ছে না, মানে ইটস লাইক আ ওয়েভ। হ্যাঁ হ্যাঁ, যে exactly. ওয়েভটা শুরু হয়, কারণ আমি অন্য এটা শুরুর দিকে দেখি ঈদের পর পর, যখন আমি দেখি দেখার পর দেখি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, এটা মানে এটা সামনে এসেই যাচ্ছে। এখন তো আবার ইন্টারন্যাশনালি রিলিজ হচ্ছে। হ্যাঁ, রিলিজ হয়ে গেছে অলরেডি, ইউকে তে, কানাডাতে, আর হচ্ছে ইউএসএ তে। অস্ট্রেলিয়াতে হবে হচ্ছে 27 থেকে। তোমার জন্য জাহিদ হাসান ভাইয়ার সাথে কি তোমার কোনো ডাইরেক্ট সিন গুলো একটা সিন তো ছিল না আমার, হ্যাঁ, ওনার সাথে যে তোমার? বাসে, হ্যাঁ, বাসে, ওইটাই আমার ফার্স্ট শুট ছিল। মানে এই সিনেমা আমি ওই শুটটা থেকেই শুরু করি আমার সিনেমার সাথে আর কি শুটিং জার্নি। এই তো জাহিদ ভাইয়ের সাথে আমার 2021-এ দিকে একটা বিজ্ঞাপনের কাজ হয়েছিল। তো ওই সময় আমার সাথে তার প্রথম দেখা। তাকে তখন যেমন দেখেছি, তখন তো আমি একদমই ছোট ছিলাম, তখন আমি রেগুলার অভিনয় করতাম না, বা আমি এত পপুলার ফেস ছিলাম না, কারণ ওই সময় তো আমি শুধু বিজ্ঞাপন করতাম। তো বিজ্ঞাপন যারা করতো বা বানাতো সেই জায়গাতে আমি আবার একটু পরিচিত মুখ ছিলাম। তো ওই জায়গা থেকে আমি একটা টেলকো ব্র্যান্ডের কাজ করি, সেখানে জাহিদ ভাইয়া ছিল। তো উনি তখন আমাকে যেভাবে ট্রিট করেছে, যেভাবে কথা বলেছে, এবার দেখা হওয়ার পর যেভাবে কথা বলেছে সেই মানে উনি অ্যাজ এ হিউম্যান বিং খুবই নাইস, খুবই ডাউন টু আর্থ, খুবই গ্রাউন্ডেড। মানে উনি সবসময় স্নেহ করে কথা বলে, মানে ওনার সাথে কথা বলে মনে হয় যে আমি ওনার নিজের মেয়ে, এরকম ভাবে কথা বলে। তো এটাই আর ওনার সাথে শুটিং এক্সপিরিয়েন্স তো খুব ভালো। প্লাস একটা সিন করেছি, আমার মনে হয় সিন, আমি জানি না আর কখনো কাজ ওনার সাথে আমি করতে পারবো কিনা, বাট এই যে একটা সিন শেয়ার করেছি, ওইটা আমার জন্য আর কি একটা থাকে না সবসময় মনে রাখার মতো হবে। কোর্স তোমার স্ক্রিনটা মোটামুটি অনেকখানি, পুরো সিনেমাতে হ্যাঁ, অনেকখানি, অনেকখানি, মানে তো হোল মুভিতে তুমি ছিলা। তোমার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমাদের সাথে শুটিং এর মধ্যে? এনিথিং ফান, এক্সপিরিয়েন্স কোনটা ডিফিকাল্ট ছিল, কোন সিনটা শুট করতে ইমোশনটা আচ্ছা, আনতে? হ্যাঁ, তো আসলে ফান একটু কমই হয়েছে আমাদের শুটিং এ। পুরো ছবিতে একটু স্যাটায়ার কমেডি হলেও আমার আর সৌম্যর পার্টটা, আমরা যেটা রাজশাহীতে শুট করেছি, পুরো ছবির মেইন গল্প কিন্তু আমাদের দুইজনের মধ্যে। কারণ পিছনের যেই আমাদের যে গল্পটা, এটাই তো ছিল আসলে ওই জাহাঙ্গীরের জীবনে বা জাহিদ ভাইয়ের পিছনের গল্পটা। উনি কেন একা হয়ে যায়, বা এই জাহাঙ্গীর কেন একা হয়ে যায়, কেন তার কোনো ফ্যামিলি নেই, কেন তার ওয়াইফ নেই। সো ওই পিছনে মানে আমি যখন স্ক্রিপ্ট পাই শুরুতে, তখন পড়ে দেখলাম যে পুরো গল্পটা মানে এই জেসমিনের চলে যাওয়াটা নিয়ে, বা একটু স্পয়লার মনে হয় এটা হয়ে যাবে কিনা আমি জানি না, বাট জেসমিন মানে ওর ওয়াইফ যে ওর সাথে থাকে না জাহাঙ্গীরের, সো কেন থাকে না, তো এই পুরো গল্পটি কিন্তু জেসমিনের এই সময়টা কানেক্ট করে আর কি। সো একটু ভয় পাচ্ছিলাম যে জেসমিন চরিত্রটাকে কতটুকু আমি পোট্রে করতে পারবো, এটা আমার ভয় ছিল। কারণ যতটা ভালোভাবে আমি জেসমিন চরিত্রকে পোট্রে করব, ততটাই মানুষ সেটা কানেক্ট করবে, অ্যান্ড
ওনার একা হয়ে যাওয়া এই বয়স্ক সময়ে সেটা ততটাই বিলিভেবল হবে। এছাড়া আমার চরিত্র যদি আমি প্রপারলি ঠিক মতো না করতে পারি, মানে যদি এটা মানুষ বিলিভ না করতে পারে, তাহলে এই যে এতগুলো কাস্ট, এতগুলো মানে ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের অভিনয় যতই ভালো হোক না কেন, কেন যেন মানুষ কিছু একটা মানে মিস করবে। সো ওইটা আমার জন্য ভয়ের ছিল। আমি তো মনে হয় স্ক্রিপ্ট পড়তে পড়তে ঝাঁঝরা করে ফেলি, স্ক্রিপ্টের মধ্যে নোট টোট করে। অ্যান্ড আমার ডিমান্ড ছিল যে আমাকে একদম, ওনারা একটা সুন্দর ছোট বইয়ের মতো বানিয়েছে পুরো স্ক্রিপ্টটা। আমার ডিমান্ড ছিল যে আমার বড় বড় লেখা, বড় বড় নর্মালি পিডিএফ করে এরকম বড় পেজে স্ক্রিপ্ট থাকতে হবে, না হলে আমি আসলে মনে রাখতে পারি না, বা থাকে না আমার একটা অভ্যস্ততা হয়ে গেছে। সো আমি পুরো স্ক্রিপ্টে নোটস ডাউন করে যে না আমার খুব ভালো মতো ক্যারেক্টারটা করতে হবে। আমি জানি না আমি এত সিরিয়াসলি কোনো ক্যারেক্টার কখনো করেছি কিনা, মানে প্রত্যেকটা কাজের সময় আমি খুব সিরিয়াস থাকি, ওইটা একরকম, বাট এটার একটু ভয় কাজ করছিল, কারণ এত বড় আর্টিস্টরা সবাই আছেন, তো মাঝখানে এত ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার, এত মানে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ফুল ছবিতে, সো ওইটা ভয় কাজ করছিল এটাই। এছাড়া আমাদের খুব একটা মানে ফান হয় না শুটিংয়ে, কারণ আমরা সবাই অনেক সিরিয়াস ছিলাম, আর আমাদের অনেক সিন, আমাদের অনেক শট মাত্র 5 or 6 days ছিল আমাদের হাতে শুটিং করার জন্য। সো এই আর কি। জেসমিন ক্যারেক্টারের সাথে রিয়েল লাইফ সাদিয়ার কি কোথাও কোনো মিল আছে? অনেকটাই মিল, মানে হয়তো আমি 90 দশকের মানে একদমই না, কিন্তু জেসমিনের যে বোল্ডনেস, জেসমিনের যে মানে থাকে না ওর ক্যারিয়ার বা ওর গোল অ্যাচিভ করতে ও কিন্তু খুবই অনড় ছিল, মানে ও ওখানে খুব স্ট্রং। ও বিয়ে করার জন্য কিন্তু একটা শর্তই দেয় যে আপনি আমাকে ঢাকায় পড়তে দিবেন। তো আমার কাছে মনে হয় যে আমিও ওরকম, মানে আমি আমার ক্যারিয়ারের জায়গা থেকে কখনো, মানে আমি যেটা করব সেটা আমি জানি যে আমি কোনটা করবো, আই এম ফোকাস টু দ্যাট, যে আচ্ছা আমি চাই আমি এটা করতে, তো সামনে যত বাধা আসুক না কেন আমি ওটাকে চেষ্টা করি অতিক্রম করে আমি ওই আমার গোলটাকে অ্যাচিভ করার। তো জেসমিনের ক্যারেক্টারটা এরকমই ছিল। ওর তো সামান্য একটা অ্যাডমিট কার্ড হারানোর কারণে, বা ও যখন এটা পরে খুঁজে পায় তখন ও রিয়েলাইজ করে যে না ও এই মানুষের সাথে থাকবে না, বিকজ এই মানুষটাকে কখনো সাপোর্ট করেনি, বা যদি ওকে সাপোর্ট করতো তাহলে ওকে ঢাকায় পড়তে দিত, বা ওকে অ্যাটলিস্ট এক্সাম দিতে নিয়ে যেত। সো আমার কাছে ওইটাই আমি ওইটাই খুব ফিল করি যে শুটিংয়েও যখন একটা মেয়ের স্বপ্নটা ভেঙে যায়, বা ওর ইচ্ছাটা কেউ যখন ওর সাথে কেউ বেট্রে করে, তখন ওর কেমন লাগবে। তো ওর হাজবেন্ড তো ওর সাথে আসলে মানে চিট করেছে ওয়ান কাইন্ড অফ, যে ওর অ্যাডমিট কার্ডটা লুকিয়ে রাখলো, অ্যান্ড ওর ওর যে ওদের বিয়ের আগে যে ওদের কথা হয়, যেটা ও প্রমিস করেছে ওকে, বাট জাহাঙ্গীর সেটা রাখেনি। তো ওটা আমি খুব ফিল করতে পারি। অ্যান্ড আমাদের লাস্টের যে সিনটা ছিল, একটা সিন ছিল আগুনে পোড়ানোর, একটা ভাইটাল সব থেকে বড় যে ঝগড়া সিনটা, ওইটা করার সময় আমি মানে খুবই থাকে না খুব ফিল করতে পারি। অ্যান্ড আমি কিন্তু কোনো গ্লিসারিন ইউজ করিনি ওই পুরো ঝগড়াতে, ইভেন পুরো সিনেমাতে আমি গ্লিসারিন ইউজ করিনি। আমি চেষ্টা করেছি যে যতটা ন্যাচারালি ডেলিভার করা যায়, অ্যান্ড সেটাই হয়েছে। না এমনও হয়েছে যে যতবারই মানে আমার টোটাল 3টা টেক লেগেছে, একটা লং, একটা মিড, একটা ক্লোজ, এই 3টাতেই 1 টেকে হয়ে গেছে। আর তো তখন 3বারই চেষ্টা করেছি যে আমি যতটুকু পারি ন্যাচারালি করব, একদম কান্না আসলে কাঁদবো, না হলে কাঁদবো না, যেটাই হয় সেটাই হবে, মানে জোর করে কিছু করব না। অ্যান্ড সারপ্রাইজিংলি আমি প্রত্যেকটা বাড়ি কেঁদেছি, প্রত্যেকটা বাড়ি মানে এক এক সময় এক এক রকমের ইমোশন আসছে, কোনো কোনো সময় মানে চোখ থেকে মানে পানি পড়ছে, আবার রাগ হচ্ছে, মানে ডায়ালগস অ্যান্ড আমার অ্যাক্টিং সবকিছু মিক্স, মানে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছিল আর কি। তো সবকিছু মিলে জেসমিন আমার জন্য পোর্ট্রে করতেও কিছুটা ইজিও হয়েছে, কারণ মানে আই ফেল্ট দ্য ক্যারেক্টার জেসমিন। অ্যান্ড অলসো দ্য ক্যারেক্টারটা যে একটা ডিসিশন নিয়ে ফেলে, ইউজুয়ালি আমার ওইটা দেখে অনেকেও অনেক কিছু হয়তো ওখান থেকে লাইফে শিখবে, অনেক ইয়াং মেয়েরা। কারণ আমি কিন্তু দেখতে দেখতে বুঝি না যে জেসমিন কিছু ডিসাইড করবে, এটা কিন্তু আমি বুঝি না। আমি চিন্তা করছিলাম যেটা কোন দিকে যাবে, অ্যান্ড দেন যখন সে ভাবে তার কথা, যে অ্যাকচুয়ালি কি হয়, মানে সব পুরো জিনিসটা এত আস্তে আস্তে এত সুন্দর করে মুভিতে আনফোল্ড করে। কারণ যখন জেসমিনের সাথে তার বিয়ে হয়, তখন আমরা সব আচ্ছা ওদের বিয়েও হয়, আমরা মনে করি যে ওই অতটুকুর মধ্যেই। আর আসলে মানে একটা মুভি স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেক্টর অ্যান্ড ইভেন তোমরাও অ্যাক্টররা এত সুন্দর করে জিনিসটা আস্তে আস্তে, অ্যান্ড এত রিয়েল লাইফের সাথে এত মিল ছিল গল্পটার। যেমন বিয়ের পর আস্তে আস্তে তুমি যখন দেখো মানে তো ক্যারেক্টারটার হাজবেন্ড ক্যারেক্টার তার আস্তে আস্তে যে ওর কিছু সাইড যে বের হয়ে আসে, তার
ধরো ওই যে খরচ করতে না করার ব্যাপারটা, এটা যে আস্তে মানে এটা তোমার এটার সবচেয়ে সুন্দর ছিল যে এটা দেখায় যে বিয়ের আগেও একটু তুমি বুঝো, একটু যে বুঝিয়ে স্নেহা রাগ যেটা করে বুঝে, চলে রাগ করে, যায়, but হ্যাঁ তারপরে যে আস্তে আস্তে জিনিসটা, ওইটাও একটা রিজন ছিল না যে ভিতরে ভিতরে তো খারাপ লাগতো। হ্যাঁ তারপর তোমার সাথে ওর ভাইগনাটার একটা যে একটা বন্ডিং দেখো ওর নেফিউটার সাথে, সবকিছুই এত মানে স্টেপ বাই স্টেপ আনফোল্ড হয় যে যার কারণে বোধহয় সবাই এটার সাথে কানেক্ট করতে পারে। হ্যাঁ, আমি হল ভিজিটে যখন গিয়েছিলাম, অনেক অডিয়েন্সদের সারপ্রাইজ দিতে গিয়েছিলাম কয়েকটা হলেই। তো অনেক আন্টিরা, মানে আমার মায়ের বয়সী তারা তারা বিশেষ করে আমি আন্টিদের থেকে অনেক আদর পেয়েছি। তারা আমাকে জড়িয়ে ধরে, একজন আন্টি কেঁদেছিল, আমাকে একজন এখানে গালে চুমুও দিয়েছে। তো ওই লিপস্টিকের দাগও ছিল, আমি তো বুঝিনি, পরে এসে আমাকে বাইরে এসে বলে যে আপনার এখানে, আমার টিম বলে যে আপনার এখানে লিপস্টিক। তো অনেকেই বলেছে আমাকে যে মনে হচ্ছে আমার জীবনের গল্প। আমাকে একটা আন্টি, উনি অনেক অনেক বয়স্ক, উনি আমাকে বলছিল যে মনে হচ্ছে যে আমি আমার জীবনের গল্প দেখছি। আমি বললাম যে আপনার সাথে এরকম ঘটেছে? বলে যে তোমার মতো ডিসিশন নিতে পারিনি, কিন্তু আমার পরিবারের গল্প মনে হলো এটা। তখন আমি ওনাকে মানে কোনো একটা জায়গা থেকে না ফিল করতে পারছিলাম, আমার খুবই খারাপ লাগছিল। কারণ ওই সময় তো এটাই হতো, ওই সময় তো মেয়েরা চাইলেই যে একটা হাজব্যান্ডের সংসার দিয়ে চলে আসবে, কিছু একটা যে করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, সেটা মানে হয়ে উঠতো না যদি তার ফ্যামিলি সাপোর্ট না থাকতো। তো জেসমিনের তো বাবাও ওকে সাপোর্ট করেনি, যেহেতু বাবা ওকে বিয়ে দিয়ে দিয়েছে। আমরা যদিও দেখি না এরপরে কি হয়, মানে বোঝা গিয়েছে যে মেয়েটার ক্যারেক্টার ওয়াইজ যে আচ্ছা ও তো একটা বোল্ড, ও নিজের সেলফ ডিপেন্ডেন্ট, নিজেটা নিজে করে নিবে এরকম আর কি। তো এটার ওই জন্যই মানে সবাই মানে মিলেনিয়ালরা কানেক্ট করতে পারে, বুমার্সরা কানেক্ট করতে পারে ডেফিনেটলি, হ্যাঁ 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 আবার জেনজিরাও কিছুটা হ্যাঁ, পারে। হ্যাঁ। আর আমার মনে হয় যে আন্টিটার কথা যেটা বললাম, যেটা আমি মানে এখনো আমাদের ইন্টারভিউ দেখে অবভিয়াসলি আমি চাবো যে যারা যারা দেখে নাই, স্পেশালি আন্টিরা, আঙ্কেলরা, আমাদের বড় আপুরা তারা যেন সবার সবাই যেন দেখে। দেখে আসলেও, কারণ কোথাও না কোথাও নিজেকে পাবে। হ্যাঁ আর আমার মনে হয় যেখানে টার্নিং পয়েন্টে এটা ছিল যে যখন জেসমিনের স্টোরিটা দেখবে তোমার ক্যারেক্টারটা, তখন হয়তো নিজের সাথে মিল খুঁজে পেয়ে পেয়ে মন খারাপ হবে, বাট পরে যখন আমরা তখনই লাস্টে যখন তুমি দেখায় দাও যে ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দ্য স্টোরি, যেটা তারা করতে মানে হয়তো তারা রিলিভ করলো, তারা যে আসলে ডিসিশন নেওয়া যায়, জেসমিন ইভেন্চুয়ালি একটা নতুন নিজের এন্ডিং চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আর আমাদের এখানে গল্পে যে সবসময় নায়করা কি হয়, নায়করা অলওয়েজ তারাই জিতে যায়, তারাই অলওয়েজ পায়। আমাদের গল্পে কিন্তু এরকম দেখায়নি। আমাদের গল্পে কিন্তু এটা কিন্তু মানে অনেক ভাবনার একটা বিষয়, যে একটা মেয়ে তার ডিসিশন নিয়ে সে চলে যায় অ্যান্ড সে তার লাইফ থেকে সাকসেস, কিন্তু যেই লোকটা বা যেই হাজবেন্ড আসলে ওকে সাপোর্ট করেনি, যে হাজবেন্ডের থাকে না দোষী, এটা মানে সে নিজে কখনো আনন্দ করতে পারেনি, আরেকজনকে দেয়নি, সে কিন্তু সারা জীবন একাই থাকলো। শেষে এসে তার একটা মানে হ্যাপি মোমেন্ট তার মেয়ের সাথে, এরকম আর কি। তো এই যে মানুষগুলোর এরকম একটা মিজারেবল টাইম যায়, এটাও মানুষকে রিয়েলাইজেশন দিয়েছে। আবার একটা মেয়ে যে আলাদা হয়ে গেলে যে তার আসলে খারাপ না, তার যে ভালো হতে পারে, সে যে একটা ভালো পার্টনার পেতে পারে যে তাকে সাপোর্ট করবে বা যে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, সেটাও কিন্তু দেখিয়েছে আর কি। এটা 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 অনেকে অনেকভাবে রিলেট করতে পারবে। হ্যাঁ, মানে লাইফের কমপ্লিট এন্ড ইনকমপ্লিট দুইটা অ্যাসপেক্টই এখানে। Exactly. সবাই যে আবার লাইফে সুখী ছিল তাও না, অবভিয়াসলি হ্যাঁ, exactly. যে মেইন ক্যারেক্টার ওনারটা ইনকমপ্লিট ছিল, খুব মানে সুন্দর ছিল। আচ্ছা, তোমার এখন নেক্সট বিগ প্রজেক্ট কিছু আসতেছে সামনে? নেক্সট বিগ প্রজেক্ট মানে যেহেতু এখন আমার ফার্স্ট বড় স্ক্রিনে নো, ছিল? দিস ইজ মাই সেকেন্ড মুভি। Second, হ্যাঁ, আচ্ছা। আমার ফার্স্ট ছিল কাজল রেখা, গিয়াসুদ্দিন সেলিমের। Okay. ওটা গত বছর ঈদে আসছিল। তো এই বছর ঈদে আসলো বহিমিয়ান ঘোড়া হইচইয়ে, একটা ওয়েব সিরিজ। আর বড় পর্দায় আসলো উৎসব। তো এটাই মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে ছিল, আমি কোথাও বলিনি। So আমি চাই আমার নেক্সট কোনো কাজ হলে আমি কাউকে মানে থাকে না বলার থেকে একবারে যখন ড্রপ করব, তখন এটা সবার জন্য সারপ্রাইজিং এন্ড একটা অন্যরকম সারপ্রাইজিং কিছু আসতেছে? আসতেছে না, মানে কথা চলছে, মেবি সামনে ভালো কোনো খবর দিতে পারবো। আচ্ছা, উৎসব বাদে এখন পর্যন্ত তুমি যতগুলো কাজ করেছো, তোমার ফেভারিট কোনটা? আমার আসলে অনেকগুলো পছন্দের কাজ, কারণ আমার বলবো না যে সব কাজই আমার পছন্দের, মানে সব কাজ করি খুবই নিজের মনে করে, নিজের কাজ এগুলো। কিন্তু কিছু কাজ থাকে না একদম অলওয়েজ মানে মনে থাকবে বা বারবার রিওয়াচ করতে পারবো, মেমোরেবল। তেমন হলে আমার একদম শুরুর কাজ যদি বলি, আমার শুরুর মানে রেগুলার অভিনয়ে যেটা শুরু হয় ফুলের নামে নাম নাটক দিয়ে, এটা মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের। তো ফুলের নামে নাম করার পরে আমার কাছে মায়া শালিকের অফার আসে
তো মায়া শালিক সেকেন্ড পজিশনে রাখবো, কারণ আমি বিলিভ করি যে আমার লাইফে যদি কখনো ফুলের নামে নাম না হতো তাহলে কখনো মায়া শালিক হতো না। কারণ মায়া শালিকের রাইটার অ্যান্ড ডিরেক্টর শিহাব শাহিন, রাইটার ডক্টর জাহান সুলতানা, ওনারা আমাকে ফুলের নামে দেখে ওনারা ভাবে যে আচ্ছা মানে দিস ইজ আওয়ার ক্যারেক্টার, আওয়ার সারা, সো মায়া শালিকের চরিত্র। তো ওই জন্য আসলে আমি এই দুইটাকে সবসময় প্রথমে রাখি। এরপরে আমার ফার্স্ট ছবি কাজল রেখা, তারপরে এই যে সেকেন্ড কাজ উৎসব, এর মাঝখানে আমার একটা প্রিয় কাজ আছে, ওটাও আরিয়ান ভাইয়ের ডিরেকশনে, একটা নাটক, নাম হচ্ছে তখন যখন। সো গত বছর আমার বড় পর্দায় কাজল রেখা আর নাটকে তখন যখন রিলিজ হয়, তো দুটোই আমার খুব, এই দুটো নিয়ে খুব আলোচনা হয়, মানে এটা খুবই মানুষ পছন্দ করে। আমি এখনো মাঝে মাঝে সময় পেলে ওই ইউটিউবে তখন যখন এর কমেন্ট বক্স দেখি কি কি কমেন্ট আসছে, আমার খুব ভালো লাগে। ওখানে কমেন্টগুলো দেখলে আমি ইমোশনাল হয়ে যান, আমাকে একটা ইমোশনাল হয়ে আবার থাকে না কোথায় যেন একটু ইন্সপায়ারও হই যে ভালো কাজ আরো করতে হবে। মানুষ যখন অভিনয় নিয়ে প্রশংসা করে তখন খুব ভালো লাগে। তখন যখন কে ছিল একটা তোমার সাথে? জোভান ভাইয়া, বাট ইট ওয়াজ আ ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। সো আমি আর আমার সাথে জোভান ভাইয়া ছিল, বাট এখানে আসলে দেখলে যারা দেখছে তারা আজকে জানবে। দেখবো। হ্যাঁ, ইউ উইল লাভ ইট। আজকে দেখবো। সো নিহা থাকে, সো নিহা আর জোভান, আমি তিনজনের গল্প, যেহেতু আপনি দেখবেন আমি আসলে বেশি না, কিছু বলবো আমি না। আজকে রাতে আমার মজা লাগে খুব ভালো দেখে। লাগবে ইনফ্যাক্ট আমার তোমার সোফার উৎসবের আগ পর্যন্ত মায়া শালিক আমার খুবই পছন্দের একটা কাজ। তোমার পুরো স্টোরিটা ডিফারেন্ট, সব হ্যাঁ, ডিফারেন্ট হ্যাঁ, ওখানে। অ্যান্ড সারা ক্যারেক্টারটা আসলে মানে তোমার কিন্তু অনেক সবাই পারে, বা তারপরেও কিন্তু তোমার যখন আমরা উৎসবে জেসমিনকে দেখি আমি কিন্তু ভুলেই গেছি এটা তুমি, এটা জেসমিন। যখন মায়া শালিকে সারাকে দেখি, সারা যখন অস্থির হয়ে ফোন করে, যখন টাইম উল্টাপাল্টা হতে থাকে, হ্যাঁ, রাস্তা কান্নাকাটি থেকে, করে অস্থির হ্যাঁ, হয়ে, কান oh থেকে my যে God! রাগ করতে থাকে, আমিও অ্যাংশাস হয়ে গেছি, ইউনো, যে কেন মিলতেছে না। এন্ড ইউ প্লেড ইট সো ওয়েল, যে পুরা খুব সুন্দর ছিল তোমার এই কাজটা। মানে কবে ডিসাইড করলে যে তুমি অ্যাক্টিং এ আসবা? আসলে আমি কখনো ডিসাইডই করিনি যে আমি অ্যাক্টিং এ আসবো। আমি শখ ছিল? না, আমার কিছুই, মানে আমার কোনো ইন্টারেস্টই ছিল না মিডিয়ার ব্যাপারে। কারণ মানে আমার কোনো ফ্যামিলির কোনো কেউ নেই যে মিডিয়াতে কাজ করে, যে অভিনয় করছে, মানে আমার ফার্স্ট ব্লাডের কেউ নেই, আমার বাবা মা, ইভেন দো আমার মানে কেউ ফ্যামিলির কেউ সাংস্কৃতিক মাইন্ডেরও না, সত্যি কথা বলতে। হ্যাঁ, মানে কেউ থাকে না খুব আর্টিস্টিক মাইন্ড, সাংস্কৃতিক মাইন্ড, এরকম না। সবাই একটু মানে বিজনেস করে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই খুবই পড়াশোনা করা মানুষ। আমাকেও মানে ডাক্তার বানানোর জন্য আমার আম্মু অনেক অনেক চেষ্টা করেছে, বাট আমি কোথায় যেন থাকে না, মানে ভাল লাগতো না এত এত পড়ে এত চাকরি করব, মানে মানে ডাক্তার হব। আম্মু বলতো সবসময় যে ডাক্তার হবা, তোমাকে সবাই ডাক্তার নামে চিনবে, মানে এটাও কেন যেন ভালো লাগতো না। মানে আমি বলছি, না, আমি তো এটা চাই না। মানে আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করেছি সায়েন্স নিয়ে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমার মনে হচ্ছে আমি অন্য কিছু হতে চাই, যেটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমি লয়ার হতে চেয়েছিলাম। মানে আমার ফ্যামিলির মধ্যে কেউ লয়ার বা ল নিয়ে কেউ পড়েনি, তো আমি ভেবেছিলাম আমি লয়ার হব, একটু সবার থেকে ডিফারেন্ট থাকবো ফ্যামিলির। তো আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হই ল নিয়েই। সো ল পড়ছি, তো ফোর্থ আর ফিফথ সেমিস্টারে আমার কাছে একটা কল আসছে। কল আসার আগে বিশেষ করে আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়। ও হচ্ছে, ওর নাম হচ্ছে তারিফ। তো ও ওর বিজ্ঞাপন করতো ওই সময়, ও এখনো বিজ্ঞাপন করে, মানে নট দ্যাট পপুলার, বাট ও রেগুলার করে আর কি। তো ও আমাকে বলল যে আমাকে দেখে বললো যে তুমি কি বিজ্ঞাপন করো, মানে টিভিসি করো? আমি বললাম টিভিসি মানে কি, বিকজ তখন আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট টিভিসিস অ্যান্ড অল। তো আমি বললাম টিভিসি মানে কি? বলে যে টিভি কমার্শিয়াল, টিভিতে যে আমরা অ্যাড দেখি এটা। আমি বললাম না, আমি তো এগুলো করিনি, আর আমার ইচ্ছাও নেই এগুলো করার। কারণ বলে কেন? আমি বলছি, না, আমি পড়ছি, এগুলো মিডিয়াতে ঢোকা যাবে না, আমার ফ্যামিলি থেকে রেস্ট্রিকশন বা ফ্যামিলি চাপ পছন্দ করবে না। আমি বললো না, তুমি আসলে যেমন ভাবছো এমন না, অনেক ভালো ভালো বিজ্ঞাপন হয়, ভালো ভালো অ্যাডস হয়, যেখানে তুমি ভালো ক্যারেক্টার প্লে করতে পারবা, আর ওরা তোমাকে যেই ক্যারেক্টারে স্যুট করবে ওটাতেই তোমাকে অডিশনে ডাকবে বা সিলেক্ট করবে। তুমি চাইলে আমি তোমার নাম্বারটা কাউকে দিতে পারি, কাস্টিং ডিরেক্টর বা যারা আছে। না, ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করে, অ্যান্ড আমি ফার্স্ট যখন না করি, এরপর আমাকে ফেসবুকে অনেক লেখে যে প্লিজ তুমি করো, আমার মনে হয় তুমি ভালো করবা। ও খুব ইনসিস্ট করে, অ্যাজ ইফ ওর কোনো মানে পার্সোনাল বেনিফিট আছে এরকম। আই ওয়াজ লাইক, ও এমন করতেছে কেন? আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে একটু ভালো কারোর সাথে করে দাও, যে আসলে ভালো কেউ, মানে আমি তো যেহেতু একদম প্রথম ভয় পাচ্ছিলাম। তো বললো যে এখানে এটা ভালো নিকেতন বেসড ওদের অফিসগুলো হয়, সো তোমাকে ওরা ডাকবে। দেন ও আমার নাম্বার কোনো একটা কাস্টিং ডিরেক্টরকে ফরওয়ার্ড করে, তো সে আমাকে
ফোন দিয়ে বলে যে অমুক দিনে একটা অডিশন আছে, আপনি চলে আসেন। তো অডিশনেও যাই আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে, যেহেতু চিনি না নিকেতন কোথায় কি জানি না। পরে মানে আমি যেহেতু ঢাকায় 19ই ফার্স্ট আসি, আমি ব্যাক স্টোরি হচ্ছে আমি বরিশালে আমার জন্ম, সো আমার স্কুল কলেজ বরিশালেই। সো 2019-এ আমি ঢাকাতে আসি পড়াশোনা করতে। তো ওই 19-এরই গল্প বলছি, মানে আমি জানুয়ারিতে আসি ইউনিভার্সিটিতে, আর এটা এপ্রিল মাসের ঘটনা। আচ্ছা। সো আমি অডিশনে যাই, ফার্স্ট অডিশনে আমি গিয়ে বলি যে আমি আসলে কখনো কোনো কাজ করিনি, বাট আমি অলওয়েজই থাকে না ক্যামেরা, কখনো আমার ক্যামেরা ফিয়ার কাজ করতো না, আমি অলওয়েজ স্পন্টেনিয়াসলি কথা বলতে পারতাম ক্যামেরার সামনে, বা মানে সবার সাথে, এটা আমার মানে জেনেটিক্যালি আসছে, যাই হোক। তো ফার্স্ট অডিশনেও হয়ে যায়, and আমাকে ফোন দিয়ে বলে আপনি সিলেক্টেড বিজ্ঞাপনের TVC, জন্য। হ্যাঁ, বিজ্ঞাপনের জন্য। তো আমি ওকে, এরপরে বিজ্ঞাপন করলাম, এরপর আই থট যে আচ্ছা একটা দুটা কাজ করলাম, মনে হয় আর করতে পারবো না, কারণ আমাকে তো মানুষ চিনে না। কিন্তু ওই যে আমি একটা দুটা কাজ যে বিজ্ঞাপনে করেছি, ওটার মাঝখানে কেউ না কেউ আমাকে দেখতো, পরে ভাল লাগলে ফোন দিত যে আমি আপনাকে কাস্ট করতে চাই অমুক দিন অমুক অডিশনের জন্য। তো দেখা গেলো আমি কিন্তু অনেক অডিশন দিয়েছি শুরুর দিকে আমার বিজ্ঞাপনে। আমি মানে আমার আর যেটা হতো, আমি কোনো অডিশন দিলে কোনো কাজ আমার সিলেক্ট হতো না, মানে উল্টো অডিশনে আমি বাদ পড়ে যেতাম। অডিশন ছাড়া আমার কাজগুলো সিলেক্ট হতো। প্রথমে একটা দুটো অডিশনে হতো আর কি, এরপরে ভালো ভালো বড় বড় ব্র্যান্ডের সাথে অডিশনে কাজ হতো না। তেমন করে একটা টেলকো ব্র্যান্ড, একটা কাস্টিং ডিরেক্টর আছে রানআউটের, তো ও আমাকে ফোন দিয়ে বলে যে আপু বাইরে তো অনেক বৃষ্টি, তোমাকে আমি ডাকবো না অফিসে, তুমি একটু আমাকে মোবাইলে একটা ইন্ট্রো করে পাঠাও জাস্ট। আমি ইন্ট্রো করে পাঠালাম, পাঠানোর পরে আমি দিলাম। এরপর আমাকে ওরা বলে যে আপু ইউ আর লক, সো অমুক অমুক দিন শুটিং, এই সেই। সো ওটা একটা বড় বিজ্ঞাপন ছিল, and ওটার পরে আমাকে আরো মানুষজন চিনে। সো এইভাবে বিজ্ঞাপন করতে করতে আমি 2021 পর্যন্ত টানা বিজ্ঞাপন করি, and এরপর আমার কাছে কল আসে গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা ছবির জন্য। তারা হয়তো আমাকে বিজ্ঞাপনে দেখেছে, তারাও চাচ্ছিল একটা মানে ফ্রেশ ফেস, যাকে কখনো কেউ রেগুলার নাটকে দেখেনি, এরকম আর কি। তো এর আগে আমি একটা নাটক করি 19-এ, বাট ওরকম ফুল যে একদম আমাকে নিয়ে গল্প এমন না। অপূর্ব ভাইয়ের বিপরীতে একটা গেস্ট ক্যারেক্টার, ওখানে অনেকগুলোই যারা এখন অনেক নামকরা অভিনেত্রী তারা ওখানে ছিল, ছোট 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 সবাই গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছে। তো ওখানে আই ওয়াজ ওয়ান অফ দেম, অ্যান্ড আমার ওই ক্যারেক্টারটা নিয়ে অনেক কথা বলে, মানুষ খুব পছন্দ করে। তো এরপর আসলে আমার কখনো নাটক করা হয়নি, নাটকের অনেক অফারও পেয়েছিলাম, কিন্তু আমি সবসময় চাচ্ছিলাম যে যেহেতু আমি পড়াশোনা করি, আমার কাজ মানে নাটক বা এগুলো অভিনয় করতে হবে এমন কোনো থাকে না, মানে ছিল না, কি বলে এটাকে, যে মানে জরুরি কিছু ছিল না, ম্যান্ডেটরি কিছু ছিল না যে করতেই হবে। তো আমি ভালো গল্প পেলে মানে করতে চেয়েছি, সো ভালো গল্প পাচ্ছিলাম না। সবাই বান্ধবী ক্যারেক্টারের জন্য বলছে বা বোনের ক্যারেক্টারে, আই ওয়াজ লাইক আমি কেন বোনের ক্যারেক্টার করবো, মানে আমি পড়াশোনা করছি, ল স্টুডেন্ট, আমার তো খুব একটা ভাবসাব অন্যরকম ছিল যে আমি লয়ের স্টুডেন্ট, আমি কেন সাইড ক্যারেক্টারে অভিনয় করব। এটা আমার একটা থাকে না, একটা ছোটবেলায় ভাবতাম। পরে যখন অভিনয় করা শিখেছি বা আস্তে আস্তে যখন রেগুলার কাজ করছি, তখন ভাবলাম যে না, আসলে ক্যারেক্টার ডাজেন্ট ম্যাটার। আপনি ছোট ক্যারেক্টার পেলেও সেটা কতটুকু আপনি ইম্প্যাক্টফুলি করতে পারবেন, সেটা অনেক ইম্পর্ট্যান্ট। পরে যখন আস্তে আস্তে এই যে বিজ্ঞাপন করতে করতে পপুলার হই, দেন আমাকে সেলিম ভাইয়ের কাজল রেখার জন্য ডাকে। তো কাজল রেখাতে আমি নাম ভূমিকায় অভিনয় করি, আমার কাজল রেখা ক্যারেক্টার। সেখানে আমি তরুণ বয়সী যে ক্যারেক্টারটা থাকে, তো ওটা করে আমি চেঞ্জ হয়ে পরে আরেকজন হয়ে যায়। ইউ ক্যান ওয়াচ কাজল রেখা অলসো অন বঙ্গ, এখন বঙ্গতে চলছে। সো ওইটা করি, ওখানে তখন অনেক নিউজ টিউজ হয় যে আচ্ছা সাদিয়া আমার নতুন একটা মেয়ে করছে, তখন একটা ভালো আমাকে নিয়ে আবার হয়। এরপরে আমাকে ওই তো আরিয়ান ভাইয়া ডাকে ফুল নামের জন্য, এরপর মায়া শালিক। দেন আস্তে আস্তে এই যে অভিনয়ের মধ্যে এভাবে ঢুকে যায়। মানে কোনো প্ল্যান করিনি যে আমি অভিনয় করব বা চাই, ছোটবেলা থেকে স্বপ্ন এমন কিছুই ছিল না। গ্রাজুয়ালি এটার প্রতি আমার একটা ভালোবাসা আস্তে আস্তে হয়ে যায়। ইউ আর মেন্ট টু বি, আসলে মেন্ট টু বি বলে না যে হয়তো এই জন্যই তোমাকে আল্লাহ ডাইরেকশন দিয়ে এইদিকে, জানি না আসলে সত্যি এটাই হবে, কারণ আমি কিন্তু অনেক কিছু ট্রাই করেছিলাম লাইফ, এমন না যে করিনি। আমি মানে ডাক্তারি তো পড়তে চেয়েছিলামই, সেটা তো আলাদা করে মেডিকেলে পড়তে হয়, বাট সেটা চাইনি দেখে আমি লয়ে ভর্তি হয়েছি। অ্যান্ড দেন আমি আর প্র্যাকটিস বা আমি আর কোনো কিছুতে ল আর ইচ্ছা করে না, যেহেতু আমি এখানটাতে রেগুলারলি কাজ করছি। অ্যান্ড আমি খুব ট্রাই করছিলাম যে আমি বিজনেস করবো, যেহেতু আমি সবসময় বাবা মাকে বা ফ্যামিলি সবাইকে দেখেছি, কাজিন বা বড় ভাই, আমার মানে বোনরা আছে যারা বিজনেস করে, অনেক নাম করা, তারা বিজনেস উইমেন। তো আমি
খুব হাইলি ইন্সপায়ার্ড ছিলাম যে আমি বিজনেস করব, বাট কেন যেন বিজনেসটাও, আর আম্মুকে বলেছি আম্মু তুমি আমাকে একটা বিজনেসের একটা থাকে না ক্যাপিটাল দাও, আমি বিজনেস করব, না তুই পারবি না, ছোট মানুষ, এরকম হতো আর কি। সো আমার খুব ইচ্ছা ছিল যে আমি টিচার হব। আমি টানা এক দেড় বছরের মতো আমি একটা কোচিংয়েও ইংলিশ টিচার হিসেবে ওই প্রফেশনে ছিলাম, কিন্তু ঢাকায় চলে আসতে হয়েছে, পরে আর ওইটা করা হয়নি। তো তো মনে হয় এটা আমি আসলে এটা করার জন্য কারণ তোমার মেইন মানে এখন যে প্রফেশনে তুমি সেটেলড ওইটার সাথে বাকির কোনো মিলই নাই, কোনো মিল নেই। হ্যাঁ, টিচার, আমি লয়ার, ডক্টর, তো এটাই। হ্যাঁ, আর থাকে না মানুষ চাইতো যে মডেল হব, তাহলে আমার না হয় মডেল হতে হতে একদিন অভিনয় ওইটাও করতাম, হতে চাও না। কখনোই হতে চাইনি। কারণ কাউকে যে বড় হয়ে যে দেখে বড় হব কাউকে দেখে, ওই মানে কেউ ছিল না আর কি আইডল। আমি বুঝতাম না যে আসলে মিডিয়াতে কিভাবে আসে বা কেউ। আর আমি সত্যি কথা বলতে, আমি এখন যারা অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন, আমি সবাইকে তেমনভাবে চিনতামও না। আমি যখন কাজ করা শুরু করি এখানে 19 থেকে, তখন আস্তে আস্তে আমি বুঝলাম যে না, আমার আসলে সবাইকে চিনতে হবে, সিনিয়র আর্টিস্ট কারা। আমি চিনতাম হুমায়ুন ফরিদি স্যারকে, সুবর্ণা মোস্তফা ম্যামকে, এদেরকে চিনতাম, মিমি আপাকে চিনতাম। এরকম বেশ কয়েকজন আছে যাদেরকে আমি তুমি মানে লেজেন্ড যারা ওদের সবাইকেই চিনো, হ্যাঁ current মোটামুটি, হ্যাঁ হ্যাঁ ওদেরকে চিনতে না। চিনতাম, মানে অনেক অনেক সময় তো যে নামে জানতাম, ফেসে চিনতাম না, এমন হতো। এখন অবশ্য অনেকে অ্যাক্টর, তো আমাদের মনে হয় ইউটিউব এদিক সেদিক যখন না চিনাটাই স্বাভাবিক। হ্যাঁ, ওই সময় তো আমার সময় অনেক নাটক হতো। আমি পরে আস্তে আস্তে সবাইকে আমার নতুন আছে আচ্ছা ও চেহারা চিনে চিনে নাম মুখস্থ করতে হতো, কারণ যেহেতু আমি এখানে কাজ করছি, তো আমার তো চিনতে হবে। সো ওই স্টাডি আমি করেছিলাম আর কি। So, এখন তোমাকে তো অপশন দিলে তুমি স্ট্রেট আপ অ্যাক্টরই হতে যাবে, রাইট? মানে বাকি সব যেটা এখন plan তো একটা বাদ। হয়ে গিয়েছি, তো এখন আর এখন একটা যদি তোমাকে আবার পিছিয়ে গিয়ে ডিসাইড করতে বলে যে ইউ ক্যান চুজ ডক্টর, লয়ার, টিচার, অ্যাক্টর, অ্যাক্টর চুজ করবো, যেহেতু এটা আমার এখন প্রফেশন, এটা আই তোমার ভিতরে রেসপেক্ট built-in। মাই সবসময় প্রফেশন। কিন্তু ফ্যামিলিতে কে আসতে হবে এমন কোনো কথা নাই। Exactly, এটা আমারও এটা মনে শাহরুখ হয়। খানও কিন্তু ডাইরেক্ট, হ্যাঁ, ওনারও তো ফ্যামিলি, ওয়াও। উনিও তো মানে বললাম উনিও কিন্তু এভাবেই আসছে। সো ইটস, এটা তোমার ভিতরে ইনবিল্ট গ্রেট একটা এক্সাম্পল, রাইট। কোয়ালিটি। বাট আমি এখনো চাই, আমি টিচার হতে চাই। আমি আমার বাচ্চা কাচ্চা পড়াতে খুব ভালো লাগে, মানে ওদের সাথে কথা বলতে, ওদের সাথে ই করতে, আমার ওদের ইন্টারাকশনটা খুব ভালো লাগে। তুমি কোথায় ধরো অ্যাক্টিং করে বা কাজের মাধ্যমে তুমি কোনটা বেশি এনজয় করো, ওয়েব সিরিজ নাকি বিগ স্ক্রিন? না আসলে অভিনয় তো মানে মানে নর্মালি করি আর কোনটা কি। পার্সু করতে চাও বেশি, মানে মানে তুমি কি মনে করো যে তুমি এখন বিগ স্ক্রিন বেশি পার্সু করতে চাও নাকি ওয়েব সিরিজ? ডিপেন্ডস, ভালো স্ক্রিপ্টের উপর আচ্ছা, ডিপেন্ড করে। যেহেতু মানে অভিনয় যেহেতু করছি, কোনো মাধ্যমটা আমি আসলে ওটা প্রেফার করি না যে অমুক মাধ্যমে right. করব। এটা যেই মাধ্যমে, মানে এটা হোক নাটক, হোক ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, বা বড় পর্দার ফিল্ম, বিগ স্ক্রিন ফিল্ম, যেটাই হোক না কেন, আমি চাই জাস্ট অভিনয়টা ঠিক মতো করতে। বাট তার আগে আমার ভালো গল্প অ্যান্ড ভালো ডিরেক্টর, অবশ্যই আমার ভালো ক্যারেক্টার, এই তিনটা জিনিস আমি সবসময় প্রেফার করি। এখন যদি এটা হয় যে বিগ স্ক্রিনের জন্য একটা ভালো গল্প আছে, তার জন্য আমার যদি একটু ব্রেক নিতে হয়, আমি যদি 3-4 মাস নাটক না করতে হয়, আমি সেটা করবো না, যদি আমার জন্য একটা বেটার কিছু আমাকে ওই গল্পটা দেয় বিগ স্ক্রিন থেকে। তো এটা করতে পারি, কিন্তু মানে আমি সবসময় ভালো গল্প চাই, ভালো ডিরেক্টর চাই, ভালো ক্যারেক্টার চাই, এটাই আর কি। অল দ্য বেস্ট। তুমি মাশাআল্লাহ অলরেডি ইউ আর ডুইং গ্রেট ওয়ার্ক। আচ্ছা, উই আর অলমোস্ট এট দি এন্ড অফ দ্য শো। শেষ করার আগে আরেকবার যদি একটু যারা দেখেন এই উৎসব, ওদেরকে কিছু বলতে চাও যে ওয়াই দে শুড ওয়াচ? যারা উৎসব এখনো দেখেননি, আমি বলবো যে প্লিজ উৎসব দেখুন। আর মানে উৎসব আপনাদেরকে একটা টাইম ট্রাভেলের মধ্যে নিয়ে যাবে, কারণ এটা টাইম ট্রাভেলের গল্প না, বাট স্টিল এখানে আপনারা 90s-এর একটা ফ্লেভার পাবেন, আপনারা এই সময়ের একটা গল্প পাবেন, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখতে পারবেন, তার মধ্যে আমরা যারা এই জেনারেশনে আছি তারা আছি। আর আমাদের উৎসব ছবির ট্যাগলাইন হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। তো কেন এই কথাটা আমরা বলছি সেটা সেটা জানতে হলো আপনাদের উৎসব ছবিটা দেখা উচিত, অ্যান্ড পরিবারের সাথে দেখা উচিত। তাই আমি বলবো যারা উৎসব এখনো দেখেননি, প্লিজ হলে গিয়ে উৎসব দেখুন। আচ্ছা, হ্যাঁ আমিও এখনো বলতে থাকি সবাইকে এটা দেখার জন্য। আচ্ছা, এখন আমরা লাস্টে কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করে উই আর এট দি এন্ড, ঠিক আছে? ইউর ভেরি ইয়াং, সবাইকে আমরা সবসময় জিজ্ঞেস করি যে 20 বছর বয়সী নিজের সেলফটাকে পেলে কি অ্যাডভাইস দিত, বাট তুমি আজকের থেকে 20 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? আম, ভালো জায়গায়, মানে 20 বছর তো অনেক
বড় এই একটা জন্য সময় পর কি কি করে ফেলছো? হ্যাঁ, তো অ্যাচিভমেন্ট কি কি হবে সেটা জানি না। মানে আমি পার্সোনালি যদি বলি, মানে আমি একদম মানে নিজের পার্সোনাল জায়গা থেকে যদি বলি, আই জাস্ট ওয়ান্ট টু মেক আ ফ্যামিলি। আমি একটা সুন্দর একটা ফ্যামিলি চাই, উইথ মাই হাজব্যান্ড, মাই ফাদার মাদার অ্যান্ড মানে ইন লজ বাচ্চা কাচ্চা সহ। Wow. আমার এটা খুব ভাল লাগে, মানে আমি চাই 20 বছর পর এদের সাথে এই সময়টা কাটাতে। আর যদি ক্যারিয়ারের জায়গা থেকে বলি তাহলে আহ, ভালো জায়গায় দেখতে চাই, যাতে মানুষজন আমার কাজ নিয়ে 20 বছর পর বা আমি যখন বয়স হয়ে যাবে, অথবা কাজ যখন করতে পারবো না, তখনও যেন মানুষ আমার কাজ নিয়ে কথা বলে। মানে কাজ যেন তারা রিওয়াচ করে, এরকম ভালো কিছু কাজ করে যেতে চাই, এটাই। আচ্ছা, নাও দ্যাট তুমি এখন একটা অ্যাক্টর, তো তোমার কোনো ড্রিম রোল আছে যেটা তুমি দেখে মনে হচ্ছে যে তুমি ওই রোলটা প্লে করতে চাও? এটা কিন্তু যে কোনোখানে হতে পারে, বাংলাদেশে, হ্যাঁ, বিদেশে, এনিওয়্যার। না মানে আমার কাছে মনে হয় কি, যেমন আমার এখন একটা ছবি রিলিজ হলো, আমার সিরিজও রিলিজ হলো, বহেমিয়ান ঘোড়াতে আমার ক্যারেক্টারটা একরকম, এখানে একরকম, মানে দুটো ডিফারেন্ট, মানে দুই প্রান্তের মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আমি এবার ঈদে সবাইকে দিয়েছি উপহার। এখন আমি ওয়েট করছি নেক্সট আমি কি ক্যারেক্টার দিব, এটা আমার জন্য একটা অলওয়েজ থাকে না। আমাকে পপুলার ক্যারেক্টার নাই যেটা তুমি মনে করো যে আই উইশ আই কুড প্লে দ্যাট রোল? এরকম অনেক আছে, কিন্তু আমি যদি বলি যে আমি যেমনটা চাই, মানে আই উইশ আই কুড প্লে দ্যাট রোল, সেটা একটা জিনিস, আর আমি চাই এটা করব, সেটা কিন্তু আরেকটা। ধরেন আমার কাছে মনে হয় যে আমি নেক্সট কি কাজ করবো, এটা আমার মধ্যে এক্সাইটমেন্ট, আমার কাছে নেক্সট কি গল্প আসবে, কি ক্যারেক্টার প্লে করবো, এটা একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো সামনে যদি ভালো কোনো ক্যারেক্টার পাই, অবশ্যই সেটা ডিফারেন্ট কিছুই চাই করতে। আর আমার একটু ভালো লাগে আসলে হুমায়ুন আহমেদ স্যারের যেই ক্যারেক্টারগুলো, ওরকম ক্যারেক্টার আমার খুব ভালো লাগে। আহ, তার গল্পের কোনো একটা যদি ক্যারেক্টার হয়ে, আমি এমন অনেক কাজ করেছি যেগুলো হুমায়ুন আহমেদ স্যারের ক্যারেক্টারের মতো, গল্পের ক্যারেক্টারের মতো। তো যদি আবার এরকম হয়, এরকম চরিত্র। আর আমার যেমন আহ, বাংলাদেশে একটা ছবি আছে ঘুড্ডি, সুবর্ণা মোস্তফা ম্যাম করেছেন আর আসাদ স্যার করেছেন। তো ওরকম একটা ক্যারেক্টার করতে ইচ্ছা করে। আরো এরকম অনেক গল্প, মানে কাজ আছে আসলে, এরকম বললে শেষ করা যাবে না। কিন্তু সেগুলো তো আসলে পসিবল না, ওগুলো রিমেক হবে না আমরা জানি। যদি ভালো কোনো চরিত্র হয়, একটু ডিফারেন্ট ভাবে পোট্রে কেউ আমাকে করতে পারে স্ক্রিনে, সেটাই আর কি। একটা ফান কোয়েশ্চেন, হ্যাঁ, অবভিয়াসলি তুমি শুনছো তোমার সাথে আলিয়া ভাটের মিল আছে, ওর কোন একটা ক্যারেক্টার আছে যেটা তুমি মনে হয় তুমি হ্যাঁ, সেটা করতে আছে, পারবা? হাইওয়ে। হাইওয়ে? আচ্ছা, আমি মনে হয় গাঙ্গুবাই ভাবছি। না, হ্যাঁ, highway গাঙ্গুবাই পারবা, হ্যাঁ, হ্যাঁ। ওনার অবশ্যই খুব ভালো হ্যাঁ, ক্যারেক্টার highway। গাঙ্গুবাই, বাট স্টিল আমি সবসময় হাইওয়েকে উপরে রাখবো, বিকজ ওখান থেকে আই গট টু নো হার যে ও কতটা ভালো অভিনেত্রী। এর আগে তো মনে হয় কয়েকটা কাজ করেছে খুব গ্ল্যামারাস বা খুবই থাকে না একদম, মানে হাইফাই টাইপের কাজ করেছে। হাইওয়েটা পুরোপুরি একটা পারফরমেন্স বেসড একটা। এক্স্যাক্টলি, তো হাইওয়েতে আমি বুঝতে পারি যে উনি অনেক, মানে আলিয়া ভাট অনেক বড় একজন, মানে ভালো কেউ হবে অভিনেত্রী যদি সে নিজেকে আরো বেটার ভাবে ইমপ্রুভ করে। তো হাইওয়েতে অলরেডি শি প্রুভড হারসেলফ, অ্যান্ড এরপরে যতগুলো কাজ, যেমন ওনারই আরেকটা কাজ আছে রাজি। রাজিও আমার খুবই পছন্দের, মানে আমি জানি না ওটা মনে হয় একটু আন্ডার রেটেড, বাট স্টিল অভিনয় অ্যান্ড সবকিছু খুবই ভালো কাজ। অ্যান্ড গাঙ্গুবাই ভালো, গাঙ্গুবাই আমার পছন্দের কাজ, বাট গাঙ্গুবাই নিয়ে বাংলাদেশে আসলে অনেক মানুষ এটার অনেক চিপ কপি করে ফেলেছে, তাই আসলে আর ইচ্ছা নেই। আচ্ছা, তোমার আমাদেরকে তোমার ব্যাপারে দুইটা জিনিস বলো, কোয়ালিটি, বেস্ট দুইটা কোয়ালিটি আর ওয়ার্স্ট দুইটা কোয়ালিটি অ্যাকর্ডিং টু ইউ। দুইটা বেস্ট হচ্ছে, আমি সবার সাথে মানে মিশতে পারি, এটা আমার একটা বেস্ট কোয়ালিটি। মানে সবাই আমাকে বলে আর কি, আমিও মনে করি যে এই মানে কোনো ক্লাসিফিকেশন না করে মিশতে পারি, এইটা একটা জিনিস। আর বেস্ট হচ্ছে আমি অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ, মানে একটু ঘর কোনো একটু ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করি, বা চাই অলওয়েজ যে আমার সব সাথে আমার ফ্যামিলি অলওয়েজ থাকুক, মানে একসাথে থাকবো, একসাথে যা করবো একসাথে মজা করবো। তো এইটা খুব, আমি বলবো আমার মধ্যে এটা বেস্ট কোয়ালিটি। আর ওয়ার্স্ট হচ্ছে একটু শর্ট টেম্পারও বলবো না আসলে, মানে যখন রেগে যাই তখন অনেক একটু বেশি রাগ হই। আর থাকে না একটু একটু জমতে 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 অনেক রাগ হয়ে যায়, এন্ড এটা একসাথে আসলে বার্স্ট আউট করে, এটা একটু
মানে ইটস ওকে, আমার মনে হয় ইটস ওকে। সবাই একটা মানুষ মানুষের এত ভালো হইলেও হয় না তো, বাট ওকে, এটা মানে কারো কারো ক্ষেত্রে এটা কেউ কেউ এটা ওয়ার্স্ট কোয়ালিটি মনে করবে। সো এই আরেকটা জিনিস কি বলবো, সবার সাথে একটু বেশি যে মিশতে পারি এটা আবার উচিত না, সবাই এটাকে আর কি রেসপেক্ট করতে পারে না, তো ওই জায়গা থেকে বলবো যে এটাও একটা ওয়ার্স্ট কোয়ালিটি। রেসপেক্ট করতে পারে না, ঠিক হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম। এন্ড আমি নিজেও আরেকবার বলবো আমার অডিয়েন্স দেখেও যেন ওরা সবাই উৎসব দেখে। এটা তো এখনো থিয়েটার আছে। হ্যাঁ, এখনো- আছে হ্যাঁ, কিছু, হ্যাঁ, এখনো না? চলছে। 2 to 3 weeks। আমার মনে হয় না এটা এত সহজে যাবে। সবারই এটা দেখা উচিত। আর তোমার পারফরমেন্স অনেক সুন্দর ছিল, আর আমি শিওর যেটা আরো মানুষ দেখবে, আরো মানে অনেক বড়ভাবে অ্যাকসেপ্ট করবে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাংকস ফর ইনভাইটিং মি হিয়ার। My pleasure. আমার খুব ভালো লাগলো আপনার সাথে আজকে কথা বলে।